আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এক বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি গণগ্রেপ্তার করেছে অধ্যাপক ইউনূসের সরকার। তারপরে বলছে পুলিশের মনোবল নেই, তাই ঠিক হচ্ছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। অধ্যাপক ইউনূসের শাসনামলের দুরবস্থা নিয়ে এমন মন্তব্য করেছেন এক সময়কার তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত একটি আন্তর্জাতিক সংস্থা। তাদের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের স্বপ্নগুলো ফিকে হয়ে যেতে শুরু করেছে। যে আন্তর্জাতিক মিডিয়া সংস্থাগুলো একসময় ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিল, আজ তারাই তার সরকারের ব্যর্থতা নিয়ে সরব। তুলে ধরছে হতাশাব্যঞ্জক প্রতিবেদন। প্রশ্ন উঠছে, ম্যাজিক ম্যান ইউনূসের প্রতি বিশ্বের সেই মোহ কেন উধাও হলো? কেন আর আগের মতো কাজ করছে না বিশ্বজুড়ে ছড়ানো পিয়ার নেটওয়ার্ক? দেশে জনসমর্থন যখন তলানিতে, তখন বিদেশেও কি বন্ধুহীন হয়ে পড়ছে নোবেল জয়ী সরকার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আকাশচুম্বী স্বপ্নপূরণের আশা দেখিয়ে 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এক বছর পার না হতেই আশার গুড় বালিতে ছেয়ে গেছে। শুধু দেশ নয়, বিদেশেও প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের সীমাহীন ব্যর্থতা নিয়ে। একসময় সরকারের ঘনিষ্ঠরাই বিদেশি মিডিয়ার কাছে খোলাখুলি তুলে ধরছেন নিজেদের হতাশা। ডক্টর ইউনূসের সরকার নিয়ে উচ্ছ্বাস দেখানো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন বাজছে উল্টো সুর। সরকারের এক বছর পূর্তি নিয়ে বিবিসি ওয়ার্ল্ডে একটি বিশ্লেষণ ছাপা হয়েছে, যার নাম দিয়েছে জুবিল্যান্ট সিন্স বাট বাম্পি রোডস আহেড ইন পোস্ট হাসিনা বাংলাদেশ, যার অর্থ হলো উল্লাসমুখর দৃশ্য, তবে হাসিনা পরবর্তী বাংলাদেশের সামনে পথ কণ্ঠাকীর্ণ। এই প্রতিবেদনের পরতে পরতে রয়েছে গত এক বছরে সরকারের ব্যর্থতার খতিয়ান। এমনকি সরকার এক সময়কার ঘনিষ্ঠরাও অভিযোগ করছেন পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে আরো খারাপ হচ্ছে। প্রতিবেদনের শুরুতে একটি ছবি দিয়ে বলা হয়েছে, গত 12 মাসের চিত্র এই উল্লাসমুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতন ও নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির বার্ষিকী উদযাপন করতে এই সপ্তাহে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলে জড়ো হয়েছিল। মুষলধারে বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ঘোষণা করেন। কেউ কেউ একে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিচ্ছেন। তবে গত 12 মাসের চিত্র এই উল্লাসমুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই সময় গণপিটুনিতে হত্যা, মব, সন্ত্রাস, প্রতিশোধমূলক হামলা ও ধর্মীয় চরমপন্থার পুনরুত্থান ঘটেছে। এটি গণতন্ত্রের পথে যাত্রা বাধাগ্রস্ত করতে পারে। দর্শক, বিবিসির মতো আল জাজিরাও সম্প্রতি ইউনূস সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে বিশাল প্রতিবেদন করেছে। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে আশা ও অচল অবস্থার সন্ধিক্ষণে বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা চেয়েছিলেন সত্যিকারের পরিবর্তন, অথচ রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য প্রতিযোগিতায় জড়িয়ে পড়ায় এবং সংস্কার অঙ্গীকার টলমল হয়ে পড়ায় তৈরি হয়েছে অস্থিতিশীলতার আশঙ্কা। দর্শক, আল জাজিরা এবং বিবিসি ওয়ার্ল্ডে কিছুদিন আগেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ধারাবাহিকভাবে প্রচারিত হতে দেখা গেছে। ইউনূস সরকারের প্রতি তাদের প্রাণ খোলা সমর্থনের বিষয়টিও ছিল স্পষ্ট। তবে বছর পেরোতে অন্তর্বর্তী সরকার নিয়ে চরম হতাশা দেখা যাচ্ছে তাদের প্রতিবেদনে। আন্তর্জাতিক এসব সংবাদ মাধ্যমের পাশাপাশি প্রভাবশালী বিভিন্ন প্ল্যাটফর্ম হয়ে উঠছে সমালোচনা মুখর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাথে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকেও চাপ বাড়ছে অধ্যাপক ইউনূস সরকারের উপর। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক কৌশল ও নীতি নির্ধারণী একটি প্ল্যাটফর্মের নাম আটলান্টা কাউন্সিল। যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এই সংস্থাটি গত 4 আগস্ট তাদের ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে। শিরোনাম ছিল, সংকটময় মোড়ে বাংলাদেশের বিপ্লব, উন্মুক্ত নির্বাচনী সামনে এগোনোর সেরা পথ। নিবন্ধে অধ্যাপক ইউনূসের প্রতি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের বিপ্লব হাতের মোয়া হয়ে গেছে। এতে সতর্ক করে বলা হয়েছে, জঙ্গি বেপরোয়া হয়ে উঠেছে, সংখ্যালঘুরা নির্যাতিত, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নিশানায় পরিণত হয়েছে এবং অর্থনীতি টলমল হয়ে পড়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশ গণতন্ত্রের দ্বারপ্রান্তে নয়, নৈরাজ্যের অতল গহ্বরে চলে যাবে। আটলান্টা কাউন্সিল গভর্নিং বডিতে আছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক 10 জন রাষ্ট্র ও সরকার প্রধান, আছেন ন্যাটোর মতো প্রভাবশালী সংস্থাগুলোর সাবেক নীতি নির্ধারকরা, যারা এক সময় অধ্যাপক ইউনূসের প্রশংসা করতেন অবলীলায়। তারাই এখন বলছেন, অধ্যাপক ইউনূস যে নির্বাচন করতে যাচ্ছে সেটি যেন এক পেশে না হয়, সব দলের অংশগ্রহণ তাতে নিশ্চিত করতে হবে। আটলান্টা কাউন্সিল বলছে, এক বছর আগে বাংলাদেশ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কেবল সাহসকে অস্ত্র করে শিক্ষার্থী ও নাগরিকরা ঢাকার রাস্তায় নেমেছিলেন। এক ঝড়ো বর্ষায় ভেসে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসন। তবে বর্ষার জল এখন শুকিয়ে গেছে, উদযাপনের আড়ালে চুরি হয়ে গেছে বিপ্লব। দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে অরাজকতার চরম পর্যায়ে চলে যাবে বাংলাদেশ। দর্শক, আন্তর্জাতিক মিডিয়া সংস্থাগুলোর সবচেয়ে বড় উদ্বেগগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশের ধর্মীয় চরমপন্থার ক্রমবর্ধমান প্রভাব। হাসিনার আমলে যারা কোণঠাসা ছিল তারা এখন সাহসী হয়ে উঠেছে। আটলান্টিক কাউন্সিলের নিবন্ধে উগ্রপন্থীদের পেছনে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনের অভিযোগও তোলা হয়েছে। এতে লেখা হয়, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বিপদ সংকেত দৃশ্যমান হয়।
দেশ জুড়ে ধর্মীয় উগ্রবাদীরা ভাস্কর্য ও শিল্পকর্ম ভেঙে ফেলে। এর পরপরই আল কায়েদার অফিসিয়াল মিডিয়া আজ সাহাব এক বার্তায় ঘটনাগুলোকে মুসলমানদের বিজয় হিসেবে ঘোষণা দেয়। সেখানে বাংলাদেশকে ইসলাম বিজয়ের আঞ্চলিক আশার বাতিঘর হিসেবে তুলে ধরা হয়েছে। 2009 সাল থেকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর গত মার্চে তেমন কোনো বাধা ছাড়াই ঢাকার রাস্তায় খিলাফা মিছিল করে। আটলান্টিক কাউন্সিল বলছে, ডক্টর ইউনূসের প্রশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে না, বরং আরামদায়ক বসার ব্যবস্থা করে দিচ্ছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আশ্বাস দিলেও প্রমাণ উল্টো কথা বলছে। আটলান্টা কাউন্সিলের নিবন্ধে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রথম পদক্ষেপে ছিল আনসার আল ইসলামের প্রধান নেতা জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার। এছাড়া শীর্ষ উগ্রপন্থী সহ 15,000-এর বেশি আসামি তড়িঘড়ি করে জামিনে মুক্তি পান। জেল ভেঙে পালিয়েছে দণ্ডপ্রাপ্ত 98 জঙ্গি। নিবন্ধে কড়া ভাষায় নারীর প্রতি আক্রমণের সমালোচনা করা হয়। সেই সঙ্গে বলা হয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকেই ধর্মীয় সংখ্যালঘুরা নতুন করে হামলার শিকার হচ্ছে। মুসলিম সংখ্যালঘুরাও রক্ষা পায়নি। বহু সুফি মাজার ও আহমদিয়া মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এসব নিয়ে প্রশ্ন উঠলে ডক্টর ইউনূস সবগুলোকে স্রেফ রাজনৈতিক হামলা বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন। নিবন্ধে বলা হয়, তারই ব্যাখ্যা মোটি ঘটনার দায় মুক্তি দেয় না। সরলভাবে যদি মনেও করা হয় সংখ্যালঘুরা ঐতিহ্যগতভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থক, তারপরেও বলতে হবে তারা এখন রাষ্ট্রের উদাসীনতার কারণে হামলার নিশানায় পরিণত হচ্ছে। এতে বলা হয়, শেখ হাসিনা পতনের পর খুন ও সংশ্লিষ্ট অভিযোগে 3 লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। সাংবাদিক, মানবাধিকার কর্মী, তারকা সহ সাবেক সরকারের ঘনিষ্ঠদের লক্ষ্য করেই মামলাগুলো সাজানোর অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি দৃশ্যমান। সর্বোচ্চ অপরাধ, রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে জনতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পিটিয়ে হত্যার 179টি ঘটনা ঘটেছে। সরকার দাবি করে পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় নয়, অথচ আশ্চর্যজনকভাবে গত ফেব্রুয়ারিতে অপারেশন জেবেল হান্ট চালু করার পর এই মনোবলহীন পুলিশই প্রায় 20,000 মানুষকে গ্রেপ্তার করে। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ সমর্থক। মে মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 48,400 জনে। এটি সম্ভবত দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণগ্রেপ্তার। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ বলে উল্লেখ করা হয় নিবন্ধে। এতে বলা হয়, 1 বছরে অন্তর্বর্তী সরকার কোনো অর্থবহ সংস্কার আনতে পারেনি। প্রতিদিন বাংলাদেশ অস্থিতিশীল হচ্ছে আর অগণতান্ত্রিক শক্তি শক্তিশালী হচ্ছে। বেশি দেরি হলে দেশ গণতন্ত্রে ফেরার শেষ সুযোগ হারিয়ে যাবে। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের উপরে জোর দেওয়া হয় নিবন্ধে। এতে বলা হয়, রাগের জায়গা থাকতেই পারে, কিন্তু গণতন্ত্র বিকশিত হয় বিকল্পের ভিত্তিতে, প্রতিশোধের উপর নয়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি নির্বাচন জেতা, দেশের স্বাধীনতায় ভূমিকা রাখা এবং এখনো বড় ভোট ব্যাংক থাকা একটি দলকে বাদ দেওয়া মানে স্বৈরাচারী কৌশলের পুনরাবৃত্তি করা। এটি করা হলে ভোটারদের বড় অংশ ভোটাধিকার হারাবে, নির্বাচনের বৈধতা ক্ষুণ্ণ হবে, রাজনীতি আবার রাস্তায় নেমে যাবে। সেই সঙ্গে তৈরি হবে বিপজ্জনক নজির। প্রশ্ন হলো, আন্তর্জাতিক ক্রমবর্ধমান চাপ কিভাবে সামাল দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি কি একটি সেফ এক্সিটের পথ বেছে নেবেন, নাকি সব সমালোচনা উপেক্ষা করে বজায় রাখবেন একলা চলর নীতি? এখন বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ভয়ঙ্কর বিভাজন, চীনা যোগাযোগ, গোপন আনুগত্য আর আসন্ন নির্বাচনের আগে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের শীর্ষ দৈনিক আনন্দবাজার পত্রিকা। এই খবর শুধু ঢাকায় নয়, নড়ছে দিল্লি, ওয়াশিংটনও। কি আছে এই রিপোর্টে? এছাড়া অন্তর্বর্তী সরকারের 1 বছরে ধর্মীয় সংখ্যালঘুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে বলে খবর ছেপেছে পত্রিকাটি। এতে বলা হয়, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের কাছে উদ্বেগ জানিয়েছে ভারত। আর কি কি বিস্ফোরক তথ্য প্রকাশ করা হয়েছে, চলুন বিস্তারিত জেনে নেই। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা কখনোই অস্বীকার করার মতো নয়। স্বাধীনতার পর থেকে দেশের ক্ষমতার পালাবদলে সরাসরি বা পরোক্ষভাবে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। অথচ এই সেনাবাহিনী নিয়ে বর্তমানে নানা সমীকরণ, বিভাজন ও গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এনেছে ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা। 11ই আগস্ট বাংলাদেশে সেনাবাহিনীর অন্দরে নানা সমীকরণ শিরোনামে পত্রিকাটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা ঢাকার রাজনৈতিক অঙ্গন এবং আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে জনগণ ঐতিহাসিকভাবে সরাসরি সেনা শাসন মেনে নেয়নি। তবে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকায় হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। শেখ হাসিনা সরকারের পতনের পর 1 বছর কেটে গেছে, কিন্তু স্থায়ী রাজনৈতিক সমাধান এখনও অধরা। এই পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে তা অনেকাংশেই নির্ভর করছে সেনাবাহিনীর অবস্থান এবং ভূমিকার ওপর। আনন্দবাজার প্রতিবেদন অনুযায়ী, অতীতে ক্ষমতায় থাকা দলগুলো সবসময় সেনাবাহিনীতে নিজেদের অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে।
2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময়ে সেনাবাহিনীতে যেসব নিয়োগ হয়েছিল তাদের বড় অংশকে বিএনপির সমর্থক হিসেবেই ধরা হয়। বর্তমানে সেই নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেকে কর্নেল, ব্রিগেডিয়ার পদে আছেন এবং তাদের রাজনৈতিক আনুগত্য বিএনপি ঘাসা। আর 2010-এর পরে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত অফিসারদের একটি বড় অংশ এখন ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল পদে আছেন এবং তাদের আওয়ামীপন্থী হিসেবেই ধরে নেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর একাংশের মধ্যে জামাত ইসলামের প্রভাব রয়েছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রাজনৈতিক বিভাজন ক্রমশ তীব্র হচ্ছে। কিছু অফিসার আওয়ামী লীগকে প্রকাশ্যে অপছন্দ করেন, যেমন ফজলুর রহমান, কামরুল হাসান। আবার কিছু জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকারের তীব্র বিরোধী। হয়তো সে মৃত। যশোর সেনানিবাসে জিওসি মেজর জেনারেল জিএম ইমদাদুল ইসলাম সহ কয়েকজন অফিসারের আনুগত্য জামাতপন্থী বলে অভিযোগ রয়েছে বলে দাবি করে পত্রিকাটি লিখছে, গোপালগঞ্জে বিক্ষোভ দমনে দায়িত্বে ইমদাদুল ইসলামকে দেওয়া হয়েছিল, যা রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। এই বিভাজন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের দাবি, সম্প্রতি ইউনূস সরকার 57 জন সেনা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে ওয়াকুরুজ্জামান সেটি আটকে দেন, যাতে বড় ধরনের অস্থিরতা এড়ানো যায়। ভারতের জনপ্রিয় দৈনিকটি আরও লিখছে, 3 জন সাবেক সেনা কর্মকর্তার ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা হলেন ইকবাল করিম ভূঁইয়া, রেজাকুল হায়দার চৌধুরী এবং আবদুল্লাহ হিল আমান আজমি। ইকবাল করিম গত জুলাই অভ্যুত্থানকে সরাসরি সমর্থন করে তখন সেনাবাহিনীকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যে 14 জনের ফাঁসির সাজা ঘোষণা হয়েছিল, এই সাবেক সেনা অফিসার রেজাকুল হায়দারও তাদের মধ্যে ছিলেন। গত 6 জুন থেকে 18 জুন চীন সফর করেন এই সেনা কর্মকর্তা, যেখানে চীন প্রশাসনের সঙ্গে তার কী কথা হয়েছে তা নিয়ে উদ্বেগ রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেনাবাহিনীতে রেজাকুল হায়দার চৌধুরীর তৎপরতা বাড়ছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এছাড়া আরও একজনের ভূমিকার তথ্য উল্লেখ করা হয়েছে। তিনি হলেন জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের বড় ছেলে আজমি। শেখ হাসিনার আমলে তাকে গুম করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আনন্দবাজার লিখছে, রেজাকুল হায়দারের সাম্প্রতিক চীন সফর শুধু ঢাকায় নয়, নয়াদিল্লিতেও দুশ্চিন্তা বাড়িয়েছে। ভারত সবসময় বাংলাদেশের সেনাবাহিনীতে চীনা প্রভাব নিয়ে সতর্ক থাকে, বিশেষ করে যখন কোনো সেনা কর্মকর্তা বা সাবেক কর্মকর্তা বেইজিংয়ের সঙ্গে সামরিক বা কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, তখন সেটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনের তথ্যগুলো কি আদৌ সত্য? তবে গত ফেব্রুয়ারিতে র ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বলেছিলেন, আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা সবাই যেন এক থাকতে পারি। তাহলেই এই দেশটা উন্নতি হবে এবং এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে, না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাব। এদিকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় পাকিস্তানের তুলনায় বেশি হয়েছে বলে আরেকটি সংবাদ প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হয়, সংসদের শেষ দিনে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান, গত 4 বছরে বাংলাদেশে অন্তত 3582টি ঘটনায় হিন্দুসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু আক্রান্ত হয়েছেন। ভারত সরকার বিষয়টি নিয়ে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের কাছে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংখ্যালঘুদের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আনন্দবাজার পত্রিকা লিখছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্তির সময়ে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত 12 মাসে গণহিংসায় পিটিএ মারার ঘটনায় বাংলাদেশে নিহত হয়েছেন অন্তত 637 জন। নিহতদের নাম, ছবি, বয়স, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি হামলা ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকারের আমলেই, যা সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে বেশি। রাজ্যসভায় দেওয়া এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে পাকিস্তান এবং আফগানিস্তানের তথ্য একসঙ্গে তুলে ধরেন। তিনি জানান, একই সময়সীমায় পাকিস্তানের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা হয়েছে 334টি, যা বাংলাদেশের তুলনায় অনেক কম। প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ সংসদকে বলেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি শুধু ঢাকাতেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও তোলা হয়েছে। জাতিসংঘের সভাতেও ভারত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিসংখ্যান সামনে আসার পর বাংলাদেশ ভারত সম্পর্কে সূক্ষ্ম দিকগুলো নতুন করে আলোচনা এসেছে।
বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের তুলনায় বাংলাদেশে বেশি হামলার তথ্য প্রকাশ দুদেশের কূটনৈতিক সম্পর্ককে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে। অপরদিকে ঢাকায় রাজনৈতিক অস্থিরতা এবং অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে চাপও বাড়তে পারে। ভারতীয় গণমাধ্যমে এই সংবাদের বিষয়ে আপনার মন্তব্য কি? ভারত কি বাংলাদেশের বিষয়ে অতিমাত্রায় নাক গলাচ্ছে, নাকি যা বলেছে তা সত্য? এ বিষয়ে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। জানান আপনার মতামত, আর ভিডিওটিতে শেয়ার দিন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।